সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের যাদের ইতিহাস বিষয়টি রয়েছে তো তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ স্পেশাল ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, একটি মডেল প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। 40 নম্বরের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। তো তৃতীয় সেমিস্টার যাদের তোমাদের ইতিহাস রয়েছে, এই প্রশ্নপত্রটি, এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 পরীক্ষা রয়েছে আর 14 দিন 18 ঘন্টা 35 মিনিট। দেখো সময় চলে যাচ্ছে, তো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই মুহূর্তে তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাদের সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে দেখছো, আর 14 দিনের মতো কিন্তু টাইম তোমাদের হাতে রয়েছে। 14 দিন, প্রায় 15 দিনের মতো টাইম তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা আমরা ssbangla.com থেকে দেখছি। তোমরা ssbangla.com গুগলে সার্চ করে কিন্তু তোমরা লাইভ টাইমার কিন্তু দেখতে পারবে, SES বাংলা। ওকে, ssbangla.com। তো চলো আজকের প্রথম প্রশ্ন শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের স্ক্রিনটা আমরা ব্ল্যাক স্ক্রিন করে দিলাম, যাতে তোমাদের চোখের কোনো প্রবলেম না হয়। চলো শুরু করি। তো দেখো প্রথম প্রশ্ন, বিদেশি পর্যটকদের বিবরণ অনুযায়ী মণ্ডলম বা প্রদেশ কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল? দেখো চারটা অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপশন সি, বিজয়নগর রাজ্য। তাই বিদেশি পর্যটকদের বিবরণ অনুযায়ী মণ্ডলম বা প্রদেশ এটা হচ্ছে বিজয়নগর রাজ্যের সাথে যুক্ত ছিল। পরের প্রশ্ন দেখো, বিদেশি পর্যটক বাড় নিয়ে ভারতের কৃষি ও কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছেন। কাকে দায়ী করেছেন? দেখো চারটা অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে করুণ অবস্থার জন্য দায়ী করেছেন সমস্ত জমির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে। সমস্ত জমির উপর রাষ্ট্র কেন নিয়ন্ত্রণ করবে? আর এই জন্য কিন্তু তিনি এটাকে দায়ী করেছেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বিদেশি পর্যটক আব্দুর রজ্জাকের বিবরণীতে নারীদের সামাজিক অবস্থান কীরূপ ছিল? উত্তর হবে সমাজে নারীদের বিশেষ মর্যাদা ছিল। বিদেশি পর্যটক আব্দুর রজ্জাকের যে বিবরণীতে পাওয়া যায়, নারীদের সামাজিক অবস্থা কিন্তু তখন একটা সামাজিক মর্যাদা কিন্তু ছিল। পরের প্রশ্ন, মার্কো পোলোর বর্ণনায় ভারতের উৎপাদিত স্থানীয় কোন শস্যের উল্লেখ রয়েছে? মার্কো পোলোর বর্ণনায় ভারতে উৎপাদিত স্থানীয় ধান এর বর্ণনা কিন্তু রয়েছে। 1442 থেকে 43 খ্রিস্টাব্দে নাগাদ ইনি বিজয়নগর রাজ্যে আসেন। পরের প্রশ্ন, ওকে, তার মতে বিজয়নগর শহরটি 7টি প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল। তার বিবরণী অনুসারে এই রাজ্যে 300টি বন্দর ছিল এবং এখানকার অধিবাসীরা ছিল খুবই ধনবান। তো ইনি কে? উত্তর হবে ইনি ছিলেন আব্দুর রজ্জাক, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর প্রশ্ন, অলবিরনি রচিত তহকিক ই হিন্দে বলা হয়েছে। বিবৃতি 1 বলছে দেখো, হিন্দুরা সংকীর্ণ ও আত্মম্ভরী, পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে তাদের যোগাযোগ নেই। বিবৃতি 1 কিন্তু বলেছে। তো আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলছি, এটার অ্যান্সারটা একদম সত্য। অলবিরনি রচিত তহকিক ই হিন্দ গ্রন্থে এটাই বলা ছিল। দ্বিতীয়টা দেখো, হিন্দুদের কাছে বিদেশিরা ছিল শ্লেষ বা অপবিত্র, এটাও কিন্তু সত্য। 3 নম্বর, চিন্তার ক্ষেত্রে হিন্দুদের মধ্যে একই সঙ্গে বিজ্ঞান ও কুসংস্কার উভয়ই কাজ করত, এটাও সত্য। 4 নম্বর, হিন্দুরা মনে করত তাদের দেশের মতো আর কোনো দেশ নেই, এটাও সত্য। তো উপরোক্ত বিবৃতিগুলির সাপেক্ষে তোমাদের একটা বিকল্প বেছে নিতে হচ্ছে। আমরা অপশন নাম্বার এটাকে নিলাম। 1, 2, 3, 4 চারটি বিবৃতি কিন্তু সত্য অ্যাকর্ডিং টু অলবিরনি রচিত তহকিক ই হিন্দ গ্রন্থে এটাই বলেছিল। ওকে, চলো 7 নম্বর প্রশ্ন, ভক্তিবাদের উদ্ভব প্রথম কোথায় হয়? দেখো চারটা অপশনের মধ্যে ভক্তিবাদের উদ্ভব প্রথম কোথায় হয়? উত্তর হবে দাক্ষিণাত্যে, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট, সুফি দর্শনের মর্মকথা কি? সুফি দর্শনের মর্মকথা হলো আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ অপশন নাম্বার এ। 9 নম্বর প্রশ্ন, সুফিবাদের একজন অন্যতম নেতাকে? সুফিবাদের একজন অন্যতম সাধক হলেন শেখ সেলিম চিশতি, অর্থাৎ অপশন নাম্বার ডি। 10 নম্বর প্রশ্ন, নিজ জাতি হইলে নহে ভজনে অযোগ্য, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাত কুলাদি বিচার। তো এখানে কী বলা হয়েছে? তো চারটা অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হবে জাতপাতের বিচারকে অস্বীকার করা, এই দৃষ্টিভঙ্গির ছাপ কিন্তু পাওয়া যায়। নেক্সট, তামিলনাড়ুতে ভক্তিবাদ জনপ্রিয়তা পায় কোন শতক থেকে? উত্তর হবে 7ম শতক থেকে। তামিলনাড়ুতে ভক্তিবাদ জনপ্রিয়তা পায় 7ম শতক থেকে। এবার দেখো প্রদত্ত রেখাচিত্রে অনুল্লিখিত নাম কোনটি? দেখো অদ্বৈতবাদের প্রবক্তাকে সবাই জানো তোমরা, তো এটা ইতিহাস ফিলোসফিতেও কিন্তু রয়েছে। তোমরা যারা ফিলোসফি নিয়েছো তারা বুঝতে পারবে। অদ্বৈতবাদের প্রবক্তা এক চান্সে বলে দিতে পারবে শঙ্করাচার্য, অ্যান্সার হবে শঙ্করাচার্য। দেখো বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা রামানুজ, দ্বৈতবাদের প্রবক্তা হচ্ছে নিম্বার্ক।
তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে অদ্বৈতবাদ হচ্ছে শঙ্করাচার্য। ওকে, অপশন নাম্বার এ। নেক্সট, আবির্ভাবের সময়কাল অনুযায়ী সুফি সাধকদের সঠিক ক্রম সাজাও। দেখো, সুফি সাধকদের সঠিক ক্রম কিন্তু সাজাতে বলেছে। তো অ্যান্সার আমি তোমাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছি, অ্যান্সার হবে প্রথমের অপশানটাই। প্রথমে হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি, তারপর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, তারপর নিজামুদ্দিন আউলিয়া, তারপর সেলিম চিশতি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন দেখো, ইলিয়াস শাহকে ঐতিহাসিক সিরাজ আফিক শাহ ই বাঙ্গাল এবং সুলতান ই বাঙ্গালি উপাধি দিয়েছিলেন। কারণ 1 নম্বর কারণ বলছে, ইলিয়াস শাহ একমাত্র সুলতান যিনি লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও দখল করে সমগ্র বাংলায় একত্রিত অধিপত্যের মর্যাদা পেয়েছিলেন। এটা কিন্তু একদম সত্য কথা। ওকে, পরের অপশান আমরা দেখব। তো 4টা অপশান, বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই কিন্তু সঠিক হয়েছে। হ্যাঁ, তাহলে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তো ভালো করে এটা একবার বুঝে নাও, তো ভিডিওটা স্টপ করে দেখে নাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 15 নম্বর প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ড্যাশ ও ড্যাশ। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তো 4টা অপশান রয়েছে, কোনটা হবে? উত্তর হয়ে যাবে হরিহর ও বুক্কো, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন হরিহর ও বুক্কো। কে বিদরকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রশংসা করেছেন? উত্তর হবে দেখো, বিদরকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রশংসা করেছেন, উত্তর হয়ে যাবে নিকিতিন। চলো নেক্সট কোয়েশ্চেন, বাহমনি রাজ্যের অর্থ বিভাগের প্রধানকে কী বলা হতো? বাহমনি রাজ্যের অর্থ বিভাগের প্রধানকে বলা হতো আমির ই জুমলা। নেক্সট, বাহমনি রাজ্য দাক্ষিণাত্যে যে ঐতিহাসিক ধারক ও বাহক হয়ে উঠেছিল তা হলো ইন্দো ইসলামিক ঐতিহ্য, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বিজয়নগর রাজ্যের শিল্প ও স্থাপত্যে ব্যবহার হতো কি? বিজয়নগর রাজ্যের শিল্প ও স্থাপত্যে ব্যবহার করা হতো, উত্তর হয়ে যাবে পাথর, অর্থাৎ অপশন নাম্বার বি। অমুক্ত মাল্যদা কে রচনা করে? দেখো, অমুক্ত মাল্যদা রচনা করেছে কিন্তু কৃষ্ণদেব। তো কৃষ্ণদেব রায় অমুক্ত মাল্যদা রচনা করে কৃষ্ণদেব রায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো তোমাদের 21 নম্বর প্রশ্নটা কি রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ কিন্তু মেলাতে বলেছে। তো ডাইরেক্ট তোমাদের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে দিচ্ছি। তো ডাইরেক্ট দেখো, প্রথম প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্র, এটা হয়ে যাবে মুক্তদার নীতি। তো আমেরিকা যুক্তরাষ্ট্রের মুক্তদার নীতি। আফ্রিকা হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। তো আফ্রিকা কাকে বলে? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়েছে আফ্রিকাকে। আচ্ছা, চীন হয়ে যাবে তরমুজকরণ। চীন হচ্ছে তরমুজকরণ। এবং ইংল্যান্ড হয়ে যাবে ঔপনিবেশিক শক্তি। ইংল্যান্ডে ঔপনিবেশিক শক্তি। আমেরিকা যুক্তরাষ্ট্রে মুক্তদার নীতি। আফ্রিকার অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। চীন হচ্ছে তরমুজকরণ নীতি। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো, 22 নম্বর প্রশ্ন। ড্যাশ মহাদেশ নিয়ে ইউরোপের দেশগুলির মধ্যে কারাকারি শুরু হয়। ড্যাশ মহাদেশ নিয়ে, কোন মহাদেশ নিয়ে? উত্তর হয়ে যাবে আফ্রিকা মহাদেশ নিয়ে ইউরোপের দেশগুলির মধ্যে কারাকারি শুরু হয়। পরে কোশ্চেন 23 নম্বর প্রশ্ন, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি কার? উত্তর হয়ে যাবে লেনিনের। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি লেনিনের। পরে কোশ্চেন, সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের প্রসারে অর্থনৈতিক ভিত্তি ছিল। উত্তর হয়ে যাবে 4টা অপশান দেখো, সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ প্রসারের অর্থনৈতিক ভিত্তি ছিল পণ্য বিক্রির বাজার, কাঁচামাল সংগ্রহ, পুঁজি বিনিয়োগ ও শ্রমিক সংগ্রহ, অর্থাৎ সবগুলোই কিন্তু সঠিক। নেক্সট, আধুনিককালের পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী দেশগুলি সবচেয়ে বেশি উপনিবেশ স্থাপন করে কোথায়? উত্তর হয়ে যাবে অপশান এ, এশিয়া ও আফ্রিকায়। আধুনিককালে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী দেশগুলি সবচেয়ে বেশি উপনিবেশ স্থাপন করে এশিয়া ও আফ্রিকায়। নেক্সট প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, নব উপনিবেশকারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল? নব উপনিবেশকারীদের প্রধান উদ্দেশ্য ছিল উপনিবেশের সামগ্রিক আধিপত্য স্থাপন করা, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 27 নম্বর প্রশ্ন কি বলেছে, বেলজিয়াম কঙ্গোর উপর আধিপত্য স্থাপন করেছিল মূলত কারা? বেলজিয়াম এবং কঙ্গোর উপর আধিপত্য স্থাপন করেছিল কাদের স্বার্থে? উত্তর হবে খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলিতে। বেলজিয়াম কঙ্গোর উপর আধিপত্য স্থাপন করেছিল মূলত খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলিতে। নেক্সট প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ আবার কিন্তু মেলাতে বলেছে। দেখো 4টা অপশনের মধ্যে প্রথম হচ্ছে দেখো জে এ হবসন, এটা হয়ে যাবে সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। জে এ হবসন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। ভিআই লেনিন কী হবে? ভিআই লেনিন হচ্ছে সাম্রাজ্যবাদ, যেটা হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বলেছে। ভিআই লেনিন সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বলেছে। আর জে এ হবসন সাম্রাজ্যবাদকে একটি সমীক্ষা বলেছে। ডেভিড টমসনটা কী হবে? ডেভিড টমসন হবে ইউরোপ সিন্স নেপোলিয়ন। এবং 4 নম্বর অ্যাডাম স্মিথ হচ্ছে ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, ইউরোপের সর্বশেষ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে কত সালে?
উত্তর হবে 1999 খ্রিস্টাব্দে ইউরোপের সর্বশেষ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। আফ্রিকা ব্যবচ্ছেদের ফলে কি হয়? চারটা অপশন দেখো। আফ্রিকা ব্যবচ্ছেদের ফলে ইউরোপের বিভিন্ন শক্তির মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছিল। নেক্সট, অর্থাৎ আফ্রিকা যে ভাগ করে দেওয়ার ফলে ইউরোপের বিভিন্ন শক্তির মধ্যে কিন্তু তীব্র বিরোধ একটা সৃষ্টি হয়েছিল। নেক্সট চলে আসবো 31 নম্বর প্রশ্ন। ইউরোপের ভালো কোনো গ্রন্থাগারের একটি তাক সমগ্র ভারত ও আরবের সাহিত্যের সমকক্ষ। বক্তব্যটি থেকে জাতিবিদ্বেষের কী ধরনের রূপ ফুটে উঠেছে? উত্তর হবে অবমাননাকর মনোভাব। দেখো, ইউরোপের ভালো কোনো গ্রন্থাগারের সাথে ভারতের ও আরবের সাহিত্যকে কী করা হয়েছে? অবমাননা করা হয়েছে। তাহলে অবমাননাকর মনোভাবের এটা একটা রূপ ফুটে উঠেছে। নেক্সট, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তাকে? ক্লাস 10 কিন্তু তোমাদের ছিল এটা জীবনবিজ্ঞানে। তো দেখো, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছে চার্লস ডারউইন। চলো নেক্সট কোশ্চেন, নয়া সাম্রাজ্যবাদের সময়কাল কি? নয়া সাম্রাজ্যবাদের সময়কাল হবে অপশন সি 19 শতকের শেষার্ধ থেকে 20 শতকের প্রথমার্ধ। এটা হচ্ছে নয়া সাম্রাজ্যবাদের সময়কাল। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম কে ব্যবহার করে? উত্তর হয়ে যাবে ডেভিড টমসন। নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম ব্যবহার করে। 35 নম্বর প্রশ্ন, ভারতে আগত ইউরোপীয় বণিক জাতির মধ্যে কাদের আগমন শেষে হয়? সব শেষে। দেখো, উত্তর হয়ে যাবে ফরাসিদের আগমন কিন্তু সব শেষে হয়। নেক্সট 36 নম্বর প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল? বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা? উত্তর হয়ে যাবে 1765 খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো, কোতোয়াল নিযুক্ত করা হয় কিসের জন্য? উত্তর হবে 38 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ শহরের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কোতোয়াল নিযুক্ত কিন্তু করা হয়েছিল, মনে রাখবে। চলো নেক্সট 39 নম্বর প্রশ্ন, ড্যাশ কমিশনের নির্দেশ অনুসারে 5 মেশালি সেনাবাহিনী গঠন করার কথা বলা হয়েছে? উত্তর হবে পিল কমিশন, অপশন বি পিল কমিশনের নির্দেশ অনুসারে 5 মেশালি সেনাবাহিনী গঠন করা কিন্তু কথা বলা হয়েছে। আজকের শেষ প্রশ্ন তথা 40 নম্বর প্রশ্ন, বাংলায় পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে? উত্তর হবে বাংলায় পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস। তো এই ছিল তোমাদের জন্য আজকের আমাদের 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারবে বলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই আরও এরকম মডেল সেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করো। তোমার বন্ধুদেরকে একটু ভিডিওটা শেয়ার করো যাতে তারাও অনেকটাই উপকৃত হতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।